চাঁদপুরের শাহরাস্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার পথসভায় দিলেন আলাদা বিভাগ করার প্রতিশ্রুতি। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশ। যোগ দেবেন জামায়াতের। সন্ত্রাসী রুবেল গ্রুপের নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া। টেন্ডার আর আধিপত্য ধরে রাখতে হত্যা, হামলা, স্বাস্থ্যের এডিজিও পেয়েছে হুমকি। টাকা দে, কি টাকাই দাও, টাকা দে। পিস্তল বাইরে গেছে, 2-3বার পিস্তল বাইরে গেছে। প্রতিটা মুহূর্ত আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে আমাকে মাইরা ফেলায়। পরশুদিন আমার জীবন নাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসে বিএনপির আলোচনা সভা। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ভারত সুসম্পর্ক নির্ভর করছে ফারাক্কা চুক্তির উপর। তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ, আপনারা যাই বলেন, সেটা একটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুধু স্বপ্ন নয়, পরিকল্পনা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু প্রতিশ্রুতি নয়, তা রক্ষার কাজ করছে বিএনপি সরকার। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খুর্দ খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, বিএনপির বাজেটে উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য আলাদা বরাদ্দ রাখা হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় চাঁদপুরের 7 জন জীবন দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা রক্ষায় কাজ করবে সরকার। বলেন, দেশের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার। চাঁদপুরে একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের বেকার সমস্যা সমাধানে এই কলেজ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এই দেশের অর্থনীতি মজবুত হলে, জানেন কে জানেন, খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। এর আগে কুমিল্লার বরুড়ায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জানান, বিএনপি জনগণকে যে ওয়াদা দেয় সে ওয়াদা পূরণ করে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ গত 16 বছর কথা বলতে পারেনি, কথা বললে আটক করে নিয়ে যাওয়া হতো। আর এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সময় হয়েছে দেশ পুনর্গঠনের। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি আপাতত চাপের মধ্যে আছে, তাই দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। আর কুমিল্লাকে বিভাগ করা এবং কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ 24 বছর আগে, আর তখন আমাদের প্রিয় নেতা জাকারিয়া যতটুকু আমার মনে পড়ে, আমি আসার পরে চিন্তা করছিলাম, পরে দেখলাম সুমন সাহেব আর আমরা আমাদের যে সকল পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের আগে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষ 12 তারিখের নির্বাচনে সেই ম্যানিফেস্টোকে, সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে এবং বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে। প্রিয় ভাই বোনেরা,
এবং সেজন্যই আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি জনসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরেফিন, কখন নাগাদ প্রধানমন্ত্রীর জনসভাস্থলে পৌঁছাবেন সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা, পাশাপাশি সরকার প্রধানের দিনের বাকি কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? সেখানে এসে পৌঁছাবেন এবং সেখানে এসে তিনি খাল খনন কর্মসূচি শেষ করে তিনি মূলত চাঁদপুর সরকারি কলেজ মাঠের যেই ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি সেই কর্মসূচিতে যোগ দিবেন। এবং এখন কিন্তু প্রচুর মানুষ কিন্তু এরই মধ্যে তপ্ত গরমে তারা এই ফ্যামিলি কার্ডের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন। যারা পাবেন তাদের পাশাপাশি এখানে চাঁদপুর সদরের বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে যারা বিএনপি সমর্থক কর্মী এবং সাধারণ মানুষ তারা কিন্তু এসে যোগ দিয়েছেন। এবং আপনি যদি ছবি তো দেখাতে চাই যে এখন তারা মূলত যেই সরকারি কলেজ মাঠ সেই মাঠে অবস্থান করছেন এবং খানিক বাদেই প্রধানমন্ত্রী এখানে আসবেন, যদিও তার আগে তার একটি মধ্যাহ্নভোজের বিরতি রয়েছে। এবং মূলত চাঁদপুরের দীর্ঘদিনের যে উন্নয়ন বঞ্চনা উন্নয়নের বৈষম্য সেই বৈষম্য নিরসন হবে বলে প্রত্যাশা করছেন এখানকার নেতাকর্মীরা এবং সেই সঙ্গে এখানকার বিএনপির নেতৃবৃন্দ। তারা মনে করছেন যে এই চাঁদপুরে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে একটি ইকোনমিক্যাল জোন করা হয়েছে, সেটার কাজ যেন অব্যাহত রাখা হয় একরকম দাবি। এবং চাঁদপুর সদরে যেন আরেকটি ইপিজেড করা হয় যেখানে প্রায় 1 থেকে 1.5 লাখ মানুষের কর্মসংস্থান হবে। চাঁদপুরে যেহেতু দীর্ঘদিন ধরে আসলে বেকারত্বের সংকট অনেক বেশি, ফলে এখানকার মানুষের মূল যে দাবি সেই দাবি এখানকার মানুষের বেকারত্ব দূর করার জন্য এবং এখানকার মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরকে ভাতা দেওয়া থেকে শুরু করে যে সময় ঝাটকা ধরা বন্ধ থাকে সেই সময় যেন তাদের দায়িত্ব সরকার নেন সেই দাবি তারা জানাবেন। সব মিলিয়ে চাঁদপুরের যে দীর্ঘদিনের যে উন্নয়ন বঞ্চনা সেই বঞ্চনা থেকে দাঁড়িয়ে তারা এখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এখানকার মানুষের দৈনন্দিন যে কর্মসংস্থান সেই কর্মসংস্থান সৃষ্টির জন্য তারা দাবি জানাবেন। যদিও এর আগে আপনারা জানেন যে ওয়ারক যে খাল খনন কর্মসূচি সেখানেও বেশ কিছু দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সেই দাবি পূরণ আশ্বাস দিয়েছেন, যেমন চাঁদপুরের শাহরাস্তিতে একটি টেকনিক্যাল কলেজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে তিনি কুমিল্লার লক্ষ্মীপুরে ছিলেন, সেখানে তিনি সে কুমিল্লাকে বিভাগ করার এক প্রতিশ্রুতি দিয়েছেন, কুমিল্লা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলিয়ে এই সফরে তিনি বেশ যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের যে নিত্যদিনের যে দাবি সেই দাবি পূরণের চেষ্টা করছেন। অনেক শাকিল, যেমনটা দেখছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দুপুর 2টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে শুরু হয় সমাবেশ। অংশ নিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা। সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার কোনো কিছুই পূরণ করেনি, উল্টো পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার। তারা জানান, গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে। সরকারকে বলতে চাই যে আজকে সমাবেশের মাধ্যম দিয়ে তারা যেন জনগণের রায়কে তারা মেনে নেয় এবং জনগণের যে আকাঙ্ক্ষা আসা সেজন্য তারা বাস্তবায়ন করে। পদ্মা নদীর যে ন্যায্য হিস্যা, পানির যে ন্যায্য হিস্যা, এটার দাবিতে আমাদের আজকের এই মহাসমাবেশ। দর্শক, এই বিষয়ে আরও তথ্যপত্র জানাতে রাজশাহী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শামীম রেজা। শামীম, 3 দাবি উদ্ধারে কি কি প্রতিশ্রুতির কথা শোনাচ্ছেন নেতাকর্মীরা, সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, অনেক ইতিমধ্যে আসলে রাজশাহীর এই মাদ্রাসা মাঠ আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং প্রধান অতিথি জামাত আমির বিরোধী দলীয় ইতিমধ্যে মঞ্চে পৌঁছেছেন। সুতরাং বুঝতেই পারছেন ইতিমধ্যে যারা আশেপাশে অবস্থান করছিলেন প্রচণ্ড গরমের কারণে তারা এখন মাঠেই অবস্থান করছেন। সুতরাং মাঠ এবং আশেপাশের যেসব সড়কগুলো আছে মোটামুটি নেতা কর্মী এবং তাদের সমর্থকদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ। একটু যদি আসলে বলতে চাই যে নানা দাবিতে আসলে
দাবি সামনে রেখে আসলে এই সমাবেশের আয়োজন করছেন, যেখানে আসলে তারা বলছেন যে দেশের 70% মানুষের দেয়া গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য ভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্সা তারা চান। একই সাথে তারা এর পাশাপাশি আরও বেশ কিছু দাবি তারা উপস্থাপন করেছেন, যেখানে তারা বলছেন যে দেশের এখন অর্থনৈতিক অবস্থা এমন পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে আসলে জনগণের চলাটা অনেক দায় ঠেকেছে। এই দায় থেকে জনগণকে মুক্তি দিতে যত দ্রুত সম্ভব সরকারকে তারা পদক্ষেপ নিতে বলছেন। একই সাথে তারা বলছেন যে নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়ে আসলে ক্ষমতায় এসেছে সেই সব প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন না করেই তারা পূর্ববর্তী সরকারের মতো একই পথে হাঁটছে, যেটা দেশ এবং বিএনপি সরকারের জন্য কাম্য নয়, দেশের মানুষের জন্য ভালো নয়, এমনটাই তারা বলছেন। তারা বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচনের পূর্বে তারা যেসব প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছিলেন সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দিবেন, এমনটাই বলছেন নেতারা। অনেক আমরা যেমনটা জানলাম যে কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে ভবিষ্যতে, সে বিষয়ে তারা কথা বলছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই যেন আরেক জঙ্গল সলিমপুর, আর সেটা আবার খোদ রাজধানীতে এক সন্ত্রাসীর নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া। কথাটা শুনলেই হুমকি, হামলা, খুন আর হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ আর আধিপত্য ধরে রাখতেই চলে এইসব কাজকর্ম। এইসব বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে স্বাস্থ্য দপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানান তাকেও হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে সন্ত্রাসীরা। আর এই সব কিছুর মূলে রুবেল গ্রুপ। হাসান মিসবার প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 20 এপ্রিল বেলা 3:30 রাজধানীর টিবি গেট এলাকার এই গলি ধরে বাসায় ফিরছিলেন ক্যান্সার হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার আহমদ হোসেন। সেখানে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় মাস্ক পরা 2 দুর্বৃত্ত। এই দিক থেকে দুইটা ছেলে যায়, ওনারা পিছন থেকে হামলা করছে। ঘটনার পর অজ্ঞাতদের আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ, অথচ হামলাকারী ও তাদের গডফাদারের নাম সবার জানা। আতঙ্কে আর ক্যান্সার হাসপাতালে কাজে যোগ দেননি ডাক্তার আহমদ, তার জায়গায় অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে অন্য চিকিৎসককে। শুধু ডাক্তার আহমদ নয়, রুবেল বাহিনীর বর্বরতার শিকার বক্ষ ব্যাধি হাসপাতালের সাবেক এক প্রশাসনিক কর্মকর্তাও। জীবন বাঁচাতে তিনিও বদলি হয়ে যান অন্য হাসপাতালে। আর নিজের বাসার সামনে হামলার শিকার হয়েছেন একই হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদি। সব ঘটনার মূলেই টেন্ডার নিয়ন্ত্রণ। একই এলাকায় আছে নার্সিং মহাবিদ্যালয়। নির্মাণাধীন ভবনে গিয়ে ঠিকাদারের কাছে চাঁদার দাবিতে গুলি চালায় রুবেল বাহিনীর সদস্যরা। আপনি কি দেখছিলেন? কথা বললেই ভালো। শুটিং কি এখানে হয়েছে না ওই পাশে? শুটিং গুলির ঘটনা পেছনে। মহাখালীর আরেক প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট। টেন্ডার না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে পরিচালককে। কিন্তু তারা জোর করছে, বারবার আমাকে মেসেজ দিয়ে, ফোন দিয়ে হুমকি দিচ্ছে, জীবন নাশের হুমকি দিচ্ছে। তো আমি তারপরে হুমকিতে তো ভয় পাবো না। ক্যান্সার হাসপাতালের পাশের এই দোকানেও চাঁদার জন্য চালানো হয় গুলি। কি টাকাই দাও? টাকা দে। পিস্তল বাইরে গেছে, 2-3বার পিস্তল বাইরে গেছে। শুধু হুমকি হামলা নয়, আছে হত্যার ঘটনাও। 9 মাস আগে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আমি আরেক জায়গায় চলে গেছি বানানতে, আইসা দিয়ে খুন হয়েছে। কে বা কারা মারছে তা জানি না, শুনছি 2টা লোক মাস্ক পরা ছিল, তারা এসে গুলি করে চলে গেছে। পারিবারিক এই ছবির ডান পাশের ব্যক্তি জামাল হোসেন, ফাতেমার বাবা। আমার বাবা না, আমার বন্ধুর বাবা আসছে। তোর বাবা কোথায় গেছে? আকাশে। আকাশে গেছে। বাবাকে প্রতিদিন খুঁজে ফেরে তার আদরের কন্যা। ঘুম পাড়িয়ে দেয়া, চকলেট কিনে দেয়া সেই বাবা কোথায় হারিয়ে গেছে? বাবার লেগে কান্নাও করি, যখন মনে পড়ে বাবা নাই, বাবা থাকলাম বাবার সাথে ঘুমাইতাম, তো বাবা আমার পাড়ায় দিত অনেক। ঘটনার পর মামলা করে জামালের পরিবার। প্রধান আসামি আজিজ রুবেল। এতেই ভয়াবহ হুমকিতে পড়ে জামালের পরিবার। হার্ট অ্যাটাকে মারা যান তার বড় ভাই। আমার বড় মেয়ে পরশুদিন রাতেও দাঁড়ায় কান্না করছে, বাবার কথা মনে পড়তেছে। আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে রাতের বেলা বসে খাটের উপর কান্নাকাটি করে। প্রতিটা মুহূর্ত আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে আমাকে মাইরা ফেলায় নাকি। এর ভিতরে আমি জিটিও করছি, আমিও জিটি করছি, আমার মিজু ভাই আলম ওনারও জিটি করছে যে আমাদের মাইরা ফেলাইব।
অপরাধ জগতে রুবেলের পথচলা বক্ষব্যাধি হাসপাতালের এই বস্তি থেকে। এখান থেকে বছরে ভাড়া তোলা হয় কোটি টাকার বেশি, আর পুরো এলাকায় ছোট বড় মিলিয়ে দোকান বসে 100-র বেশি। আমি কালকে বিকেল বেলা আসছি, আমি তো জানি না বর্তমানে মালিক। 2000 টাকা। জি আসে একজন। বস্তির সামনে খাবারের এই দোকান চালায় আজিজ রুবেলের বোন রুমা। ক্যান্সার হাসপাতালের চিকিৎসক আহমেদ হোসেনের উপর হামলার পর এটি বন্ধ করে দেয়া হলেও আবারও চালু হয়েছে। রুমা আপা নামে একজন আছে, উনি আমাকে আসতে বলছে, উনি আর কি দোকান খুলতে বলছে, আর কি খুলছি আর কি। অর্থাৎ মহাখালীর এই হাসপাতাল পাড়ায় রুবেলের কথার বাইরে কিছুই হয় না। কিন্তু কে এই রুবেল? জানা যায় নার্সিং কলেজের এক কর্মচারীর ছেলে তিনি। বিদেশে বসে নিয়ন্ত্রণ করেন মহাখালীর অপরাধ জগৎ। ডাক্তার আহমদকে কোপাতে 20,000 টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী। সবাই তার নাম শুনলেও দেখেনি কেউ। আগে শুনছি যে ওনারা এখানেই থাকতো, বক্ষবিধির ভিতরেই থাকতো। আমি 34 বছর চাকরি করি, আমার 34 বছরে আমি দেখিনি। আমরা বলা মানে বুঝেন তো। সব মিলিয়ে মহাখালীর হাসপাতাল পাড়ায় এখন রুবেল আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। সরকারি কাজে বসলে তো ভয় করলে চলবে না, আমরা কাউকে ভয় পাচ্ছি না। একদম স্ট্রেট লাইনে টেন্ডার যাবে, এখানে কার নাম আসছে, কে আছে, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি না। হাসপাতাল পাড়ার নিরাপত্তায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানালেন হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকেও। পরশুদিন আমার জীবননাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে যে আমাকে মেরে ফেলা হবে, আমার পরিবার মেরে ফেলা হবে, এই ধরনের চিঠি একটা আসছে। পুলিশ বলছে মহাখালী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আমরা সার্বক্ষণিক মনিটরিং রাখছি এবং এই ঘটনার আগের থেকেও পুলিশের তৎপরতা ছিল এবং ঘটনার পরপর আমার পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জানা গেছে মহাখালীর হাসপাতাল পাড়ার নিরাপত্তায় বক্ষব্যাধি হাসপাতালে পুলিশ ফাঁড়ি বসানোর সিদ্ধান্ত হয়েছে, তবে কবে থেকে তা চালু হবে তা ঠিক হয়নি এখনো। এটি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ছাদ। ঠিক এক বিল্ডিং পরেই স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পায়ে হাঁটার দূরত্ব 1 মিনিটেরও কম সময়। এত কাছের প্রতিষ্ঠানেই যদি টেন্ডার কেন্দ্রিক এত ধরনের হুমকি, হামলার ঘটনা ঘটে এবং পাশের আরেক হাসপাতাল বক্ষব্যাধিতে খুনের মতো ঘটনা ঘটে, তাহলে দূরের প্রতিষ্ঠানগুলোতে কি হয় তা হয়তো সহজেই অনুমান করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনা আসে না প্রকাশ্যে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় সিলেটে প্রাণ গেছে আরও 2 শিশুর। আর এখন পর্যন্ত এই জেলায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 38 জনে। গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 54 জন। এই সময় রাজশাহী মেডিকেলে রোগী ভর্তি হয়েছে 7 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 2 জন। এছাড়াও খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখেই চলছে চিকিৎসা, আর এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। হামের বিস্তার ও জটিলতা কমাতে না পারলে আইসিইউ সংখ্যা বৃদ্ধি করলেও সংকট মোকাবেলা সম্ভব হবে না। রোগের বিস্তার রোধ এবং সুচিকিৎসা নিশ্চিত করা গেলে 1 সপ্তাহের মধ্যে সংকট নিয়ন্ত্রণে আসবে, এমনটা দাবি করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক আহমেদ। সকালে ডিআরইউতে হামে শিশু মৃত্যু জনস্বাস্থ্য সংকট ও উত্তরণের পথ শীর্ষক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ডাক্তার মোস্তাকের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের অবহেলায় এই সংকট। তবে সুচিকিৎসা নিশ্চিত না করা, অপর্যাপ্ত আইসিইউ এবং চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করতে না পারার দায় এড়াতে পারে না সরকারও। রোগ প্রতিরোধে গুরুত্বারোপ করে সরকারকে কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। তিনি জানান, ছোঁয়াচে রোগটি প্রতিরোধে ভিটামিন ই ক্যাপসুল বেশ কার্যকর। তৈরি হওয়াটা কমাতে না পারে, আইসিইউর সংখ্যা বাড়ালেও আপনি মৃত্যু কমাতে পারবেন না। আমরা এখন ভবিতব্যের উপর ছেড়ে দিয়েছি কবে সংক্রমণ যাবে এবং সংক্রমণ কমার 1 মাস পরে মৃত্যু কমে যাবে, তাহলে আমাদের কাজটা কি? এদেশের জনসাধারণের স্বাস্থ্য অধিকারের যার মধ্যে একটি হচ্ছে তার হাম হয়েছে কিনা এই পরীক্ষাটি নিশ্চিত করার ব্যাপারটির থেকে মানুষকে ডিপ্রাইভ বা বঞ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হবে তা ডিসেম্বরের ফারাক্কা চুক্তির উপর নির্ভর করছে, আর নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিটি করা যাবে না। ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কিছু কিছু শক্তি। উগ্র সাম্প্রদায়িকতা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গঙ্গা নদীতে নির্মিত ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে চালু হওয়ার পরই পানির অভাবে ধুঁকছে বাংলাদেশ। মরুভূমির মতো হয়ে যায় বিভিন্ন অঞ্চল। প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চের ডাক দেন মজলুম জননেতা মাওলানা ভাসানী। দিনটি স্মরণে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিশেষজ্ঞ আলোচকরা তুলে ধরেন ফারাক্কার কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। অন্যান্য দেশ এবং শক্তি ভ্রুকুটি উপেক্ষা করে পদ্মা ব্যারেজ প্রকল্প নির্মাণের অনুমোদন দেয় সরকারকে তারা ধন্যবাদ জানান। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই ৩ বছর, ৫ বছর, ৭ বছর, ২ বছরের চুক্তি কাজে আসবে না। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, পানির ন্যায্য হিসা আদায়ে কাজ করছে সরকার। জনস্বার্থকে মাথায় রেখেই চুক্তির নবায়ন হতে হবে। এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন, সত্যি কথা, কিন্তু আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না যে ৩ বছর, ৩.৫ বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন। বিএনপি মহাসচিব বলেন, জনগণের স্বার্থ উপেক্ষিত হয় এমন কোনো চুক্তি করবে না সরকার। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। একথা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতারা। কোনো শক্তি যেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, ষড়যন্ত্র মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য দলের নেতাকর্মী ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারা। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, আমরা ভাবছি খুব ভাবে আছি না। ফ্যাসিবাদের কয়েকটি লোক তাড়ানো হয়েছে। ফ্যাসিবাদের চরিত্র কিন্তু বিরাজমান আড়ালে আবডালে। তারা সুযোগ পাইলে তারা কিন্তু এই অপকর্মটি করবে, দায়টা বিএনপিকে দিতে হবে। গতকাল আমরা দেখলাম যে কয়েকজন নেতা, রাজনীতিরা তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আবার এই স্থিতিশীলতা বিনষ্ট করবার চেষ্টা করছে। বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে, তারা কখনোই কোনোভাবেই কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। বলেন, প্রতিবেশী দেশের কাছ থেকে পানি ন্যায্য হিস্যা আদায়ে সব রাজনৈতিক দল এবং জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামতে হবে, চাপ দিতে হবে আন্তর্জাতিক মহলকে। দলে কাছে নিয়ে যেতে পারি, মানুষকে বোঝাতে পারি, সে কাজটা আমাদের করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে